জয় বাংলা, জয় বাংলা, আরো জোরে জয় বাংলা। প্রথমেই সভামঞ্চে উপবিষ্ট ব্যারাকপুর, দমদম সহ বারাসাত, বসিরহাট এবং বনগাঁ সাংগঠনিক জেলার জেলা সভাপতি সহ জেলার চেয়ারম্যান, প্রত্যেক এমএলএ, মন্ত্রী, ভাই চিল্লামিল্লি করো না, সাংবাদিকদের তাদের কাজ করতে দাও। আমি সামনে যাব, সবাই দেখতে পাবে, অনুরোধ করছি। কেউ চিল্লামিল্লি করো না, চেঁচামেচি করো না, শান্ত হয়ে বসো। আমি সকলকে একযোগে যারা উপস্থিত রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের মন্ত্রিসভার সদস্য, লোকসভার সাংসদ, বিধায়ক, অল জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, গ্রাম সভা মেম্বার, তৃণমূলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে একযোগে আমার শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। আজকে এখানে আসার আগে আস্তে আস্তে আপনারা জানেন আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল এবং দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস সেই মামলা ফাইল করেছে। বাংলার মানুষকে যেভাবে অত্যাচারিত করা হচ্ছিল এসআইআর এর নাম করে, প্রায় 2 মাস 2.5 মাস ধরে গরিব মানুষ, বয়স্ক মানুষ সবকিছু ঠিক থাকার পরেও তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, গায়ের জোরে বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন চেষ্টা করেছিল তাদের নাম বাদ দেওয়ার। গত 31শে ডিসেম্বর, আজ থেকে ঠিক 20 দিন আগে আমি দিল্লিতে গেছিলাম। আমাদের 10 জনের প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনারের সাথে বৈঠক করেছিল। আমাদের দাবি ছিল এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এদের তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না। তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। আমরা বলেছিলাম যে হিয়ারিং ভেন্যুতে আমাদের দলের বিএলএ টুরা থাকবে, নির্বাচন কমিশন বলেছিল থাকবে না। আমরা বলেছিলাম নির্দেশিকা তাহলে আপনি জারি করুন, যদি নির্দেশিকা জারি না করেন তৃণমূল কংগ্রেস হিয়ারিং ভেন্যু ছাড়বে না। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এমনিতেই উত্তর 24 পরগনার মাটি আমার জন্য খুব লাকি। এই মাটি স্পর্শ মানে জয় নিশ্চিত। বিরোধীদের চক্রান্তের বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে এই জেলার মাটি বরাবর। আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়,
ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম, 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার, যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তৈরি থাকো। বাংলার মাটি দুর্জয় ঘাটি। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণে পথ দেখিয়েছিল। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। বশ্যতা স্বীকার করতে বাংলার মানুষ জানে না, মেরুদণ্ড বিক্রি করতে বাংলার মানুষ জানে না, আত্মসমর্পণ করতে বাংলার মানুষ জানে না। আমরা যে দাবিগুলো নিয়ে সোচ্চার হয়েছিলাম, পার্লামেন্টের ভিতরে বাইরে, কোর্টে, পথে ঘাটে, মাঠে, জনসভায়, মিছিলে, মিটিংয়ে, আজকে সেই দাবিকে মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম, আমরা এটাই তো চেয়েছিলাম। বিজেপি ভেবেছিল যারা এদের ভোট দেয় না, যারা এদের হারিয়েছে, শিক্ষা দিয়েছে, এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জব্দ করবে। সেই কারণে 1 কোটি মানুষকে বাংলার ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নরেন্দ্র মোদীর সরকার আর ইলেকশন কমিশন বাদ দিতে চেয়েছিল। আমাদের 1 বছর ধরে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ওদের ডবল ইঞ্জিন সরকার আমাদেরকে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, অবহেলিত করে রেখেছে। বাংলা বললে আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশি ভাষা। তাই নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কবিতা লিখতেন, কি ভাষায় কথা বলতেন? এই মাটি তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি। দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা। ছোটবেলায় চায়ের দোকানে বসে যেন ক্যারাম খেলতো একসাথে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। দেখে দেখেও ভুল পড়ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন। এদের বাংলার প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্বামী বিবেকানন্দকে বলছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট।
যাদের নেতৃত্বাধীন 2019 সালের নির্বাচনে প্রাক্কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কলকাতার রাজপথে, যারা স্বামী বিবেকানন্দকে অপমানিত করে, যাদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, যারা আমাদের ভাষাকে অস্বীকার করে, তাদেরকে এমন ভাবে এবার জবাব দিতে হবে যে এবার 33টা বিধানসভার মধ্যে 33-0 তৃণমূলের পক্ষে করতে হবে। সব বুথে জোড়া ফুল ফোটাতে হবে। ফোটাবেন? 5টা লোকসভা আসন আছে। বনগাঁতে আমরা হয়তো পরাজিত হয়েছি, কিন্তু 19-এর তুলনায় আমাদের 3.5% ভোট বেড়েছে। অল্প ব্যবধানে বিশ্বজিৎ দাস হেরেছে। বাকি 4টে লোকসভায় বিপুল সমর্থন নিয়ে আপনাদের আশীর্বাদ দোয়াকে পাথেয় করে তৃণমূল প্রার্থীরা জিতেছে। কিন্তু 33টা বিধানসভায় এবার 33-0 তৃণমূলের পক্ষে করতে হবে। বনগাঁর ভাইয়েরা যারা এখানে এসছেন, আমার কথা টিভিতে শুনছেন, সমাজ মাধ্যমে দেখছেন, নাগরিকত্বর মিথ্যা প্রতিশ্রুতি গত 10 বছর ধরে বিজেপি দিয়ে এসছে। এরা যে ভাষায় বোঝে এদেরকে সে ভাষায় জবাব দিতে হবে। নির্বাচনের সময় বিজেপি টাকা ছড়াবে, আপনাকে টাকা পয়সার প্রলোভন দিয়ে কিনতে যাবে। আমি অনুরোধ করব হাত জোর করে টাকাটা নিয়ে নেবেন। এই টাকা আপনার, এই টাকা বাংলার, এই টাকা বনগাঁর, এই টাকা বসিরহাটের, এই টাকা বারাসাতের, এই টাকা ব্যারাকপুরের, এই টাকা দমদমের। এই টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। এদের থেকে টাকা নেবেন, এদেরকে আশ্বস্ত করে বলবেন যে ভোট বিজেপিকে দেবো। আর ভোটের দিন লাইনে দাঁড়িয়ে যেভাবে আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে নোটবন্দির নামে আর ভোটবন্দির SIR এর হিয়ারিং এর নামে আপনাদের বিপর্যস্ত হেনস্থা করেছে, লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দেবেন। যেদিনকে ভোট বাক্স খুলবে, যেদিনকে ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা আমাদের সুনিশ্চিত করতে হবে। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়। তৃণমূলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতানোর নির্বাচন নয়। এই নির্বাচন বিজেপিকে শাস্তি দেওয়ার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। যারা বাংলায় আশানুরূপ প্রত্যাশিত ফল করতে পারেনি বলে গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে, গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রেখেছে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখেছে, আমার ছাদের টাকা, জব কার্ড হোল্ডারদের টাকা যারা গায়ের জোরে আটকে রেখেছে, তাদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। তারা ভেবেছিল বাংলাকে ভাতে মারবো, তারা ভুলে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছে মামাটি মানুষ সরকার। আর তৃণমূলের জেদ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ কি? বিজেপির নেতাদের বলবো মাঠে নামার আগে CPM এর থেকে ক্লাস নিয়ে এসো। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিল একা মানুষকে সংগঠিত করে। যে মহিলা করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ধমকে চমকে লাভ নেই। আমরা বিশুদ্ধ লোহার মতো, যত ধমকাবে, যত চমকাবে, যত মারবে, যত পোড়াবে, যত তাতাবে, সেই লোহা তত শক্তিশালী হবে। কি করেনি এরা? বিভিন্ন জায়গায় উড়িষ্যা, গুজরাট, মধ্যপ্রদেশ,
মহারাষ্ট্র, ছত্তিশগড়, যেখানে বিজেপি ক্ষমতায়, এমনকি দিল্লিতেও জোর জবরদস্তি খালি বাংলায় কথা বলেছে বলে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের মাটিতে বাঙালিকে। যে বাঙালি না থাকলে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আজকে নিজের নামটা নরেন্দ্র মোদী, অমিত শাহ আর জেপি নাড্ডা লিখতে পারতো না। সেই বাঙালিকে বাংলাদেশি বলা। আমাদের বলেছিল বাংলাদেশিদের স্বর্গরাজ্য। এসআইআর এর যখন ড্রাফট রোল খসড়া তালিকা প্রকাশিত হলো, সব থেকে কম নাম যদি কোথাও ডিলিট হয়ে থাকে সেটা বাংলা, আর সব থেকে বেশি নাম যদি কোথাও ডিলিট হয়ে থাকে সেটা গুজরাট আর উত্তরপ্রদেশ। আসুন না তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়বেন। হিন্দু মুসলমানের বিভাজন আর সাম্প্রদায়িক বীজ বপন না করে যদি বুকের পাটা থাকে রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 12 বছর মোদী ক্ষমতায় এই জেলার জন্য কি করেছেন, আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাব, আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। জায়গা আপনি বাছুন, মঞ্চ আপনি বাছুন, সময় আপনি বাছুন। একদিকে আমি থাকবো আর একদিকে বিজেপির নেতা থাকবে। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আপনি 10 বছরে বাংলায় ক পয়সা দিয়েছেন আর ক পয়সা বাংলা থেকে তুলে নিয়ে গেছেন, কত টাকার রাস্তা দিয়েছেন আর কত টাকার রাস্তা দেওয়ার কথা ছিল তারপরেও আটকে রেখেছেন, কটা মানুষকে মাথার উপর ছাদ দেওয়ার কথা ছিল কিন্তু আটকে রেখেছেন, জলের টাকা কি কারণ দেখিয়ে আপনি আটকে রেখেছেন। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক, ভোকাট্টা করে মাঠের বাইরে বার করে দেবো। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করতে হলে আসুন। যারা হিন্দু মুসলমান নিয়ে আক্রমণ করে, বিজেপির নেতারা বলছে কোন মুসলমান ভাই যদি বিরিয়ানি বিক্রি করে তার থেকে কিনবেন না। আমি সেই বিজেপির নেতাকে জিজ্ঞেস করবো যে জামা কাপড়টা পরে আছিস, খোঁজ নিয়েছিস যে দর্জির ধর্ম কি হিন্দু না মুসলমান? বাজারে ফুল কিনতে যাও, সেই ফুল গিয়ে মন্দিরে অর্পণ করো, যে ফুল দিয়ে ঠাকুরের উপাসনা করো, বন্দনা করো, পুজো করো, মসজিদে দাও, মন্দিরে দাও, গুরুদ্বারায় দাও, চার্চে দাও। যে ফুল বিক্রি করছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। বাজারে যখন মাছ, মাংস, সবজি কিনতে যাও, চাল, গম, আলু, ডাল, পেঁয়াজ, টমেটো, সরষের তেল যখন কিনতে যাও, বিক্রেতার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। রাত্রির 12টার সময় যদি তোমার বাড়িতে কেউ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় বা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, ফোন করে অ্যাম্বুলেন্স ডাকো, চালকের ধর্ম কি জিজ্ঞেস করো হিন্দু না মুসলমান। যে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত করো, মঞ্চটা যারা বেঁধেছে, কাঁধে করে যারা বাস নিয়ে সাজিয়েছে, দড়ি দিয়ে বেঁধেছে, মাঠটায় যে পতাকা লাগিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। যে গাড়ি করে টোটো করে ঘুরে বেড়াও, সেই গাড়ি যে বানিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো যে বাড়িতে থাকছো, বাড়িটা যে গড়েছে, যে তৈরি করেছে, সেই কারিগরের ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। আমাদেরকে হিন্দু মুসলমান শেখাবে। এই মাটি সম্প্রীতির মাটি, বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা যদি বিশ্বাস করি হিন্দু ধর্মে, আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আজ থেকে 1 মাস আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডসে গীতা পাঠ অনুষ্ঠানে একজন নিরীহ যুবক, সে পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে লাথি মারছে, ঘুষি মারছে, তাকে পেটানো হচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যখন কাস্টাডিতে নিয়েছে, পরবর্তীকালে সেই অভিযুক্তরা বেল পেয়ে বাইরে বেরিয়েছে, তাদেরকে সম্বর্ধিত করে বিজেপি বাহবা দিচ্ছে। এই হচ্ছে বিজেপি ধর্মের হিন্দুত্ব।
বিজেপি পার্টির হিন্দুত্ব। 70টা আসন নিয়ে একটা রাজনৈতিক দল 2021-এ 70টা আসন পেয়েছিল, তারপর একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে। এই দল যদি ক্ষমতায় থাকতো তাহলে বাংলার কি অবস্থা করত? ভেবে দেখুন, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, কে সিঙ্গাড়া বিক্রি করবে, কে কি দিয়ে ভাত খাবে, কে কি রঙের জামা পরবে, কে কার সাথে কথা বলবে, কে কাকে ভালোবাসবে, কার বাড়িতে কি থাকবে, নিদান দেবেন বিজেপির নেতারা দিল্লি থেকে। আমাদের স্বাধীনতা আমরা ঠিক করব। 19বিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে স্বামীজি স্বাধীনতার কথা বলে গেছিল। ভাষায় স্বাধীনতা, বাক স্বাধীনতা, ভালোবাসায় স্বাধীনতা, সর্বত্র স্বাধীনতা। আজকে সেই স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছে বিজেপির নরেন্দ্র মোদী সরকার আর অমিত শাহের সরকার। যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, যে মঞ্চ থেকে ভাষণ দেয় পিছনে বাংলায় কি লেখা আছে এক শব্দ পড়তে পারবে না, তারা নাকি আবার সোনার বাংলা করবে। সোনার বাংলাও বলতে পারে না, শোনা। আরে ভাই, একটু ট্রেনিং নিয়ে তো আয়। একটা শব্দ 15 মিনিট প্র্যাকটিস করলেও ঠিক করে বলা যায়, তাও বলবে না। আগে নির্বাচন হতো, মানুষ ভোট দিয়ে ঠিক করতো সরকারে কে বসবে, মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার ভোটার চিহ্নিত করছে। আপনি ভাবুন কি অবস্থা, কে ভোট দেবে এই পাড়া থেকে? নরেন্দ্র মোদী দিল্লি থেকে বলে দিচ্ছে এই কজন ভোট দেবে আর এই কজনকে বাদ দিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও। আমাদেরকে ঘুষপেটিয়া বলে। কাদের নোটিশ পাঠিয়েছে দেখেছেন? অমর্ত্য সেন, অমিত শাহ, নরেন্দ্র মোদীর চোখে ঘুষপেটিয়া। অভিনেতা দেব, নরেন্দ্র মোদী অমিত শাহর চোখে ঘুষপেটিয়া। আমাদের মথুরাপুরের সাংসদ বাপি হালদার, তপশিলি ছেলে, দেশের সাংসদ, যে নির্বাচন কমিশন ভোট করে তাকে সাংসদ করেছে, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে। এই হচ্ছে বিজেপির ঘুষপেটিয়া মডেল। আজকে নেতাজি যদি বেঁচে থাকতেন, স্বামী বিবেকানন্দ যদি বেঁচে থাকতেন, বা এই মাটিতে থাকতেন, বা আজকে রামমোহন রায় থাকতেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকতেন, এদের কেউ নোটিশ পাঠাতো এসআইআর এর হিয়ারিং এর। নেতাজির বংশধরকে এসআইআর এর নোটিশ পাঠাচ্ছে। আপনি ভাবুন, দেশের স্বাধীনতার সময় কি ভূমিকা ছিল বিজেপির? কাউকে চোখে দেখতে পেয়েছিলেন? যখন সিপিএম এর বোম বন্দুকের নিচে মানুষ মাথা নিচু করে 34 বছর বেঁচে ছিল বাংলায়, কোন বিজেপির নেতার টিকি খুঁজে পেতেন? আজকে ডেলি প্যাসেঞ্জারি করে পরিযায়ী পাখির মতো, বসন্তের কোকিলের মতো আসছেন, আর তৃণমূল কংগ্রেসকে গালাগালি দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্যাপান্ত করা, আমাকে গালাগালি দেওয়া, দিন, কোনো অসুবিধা নেই। আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ুন, কেউ বারণ করছে না, কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে আপনি একদিকে এজেন্সি, একদিকে নির্বাচন কমিশন, একদিকে সংবাদ মাধ্যম, একদিকে বিচার ব্যবস্থা, একদিকে সেন্ট্রাল ফোর্স, অর্থবল, সবাইকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আজকে জয় তো বাংলার মানুষের হলো, নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। আমার আজকে মনে পড়ছে মোহিনী চৌধুরীর গাওয়া গান। প্রায় 92 জন মানুষ আত্মঘাতী হয়েছে এই 2 মাসে। তারা প্রাণ দিয়েছে, আমাদের দেশের সহনাগরিক, আমাদের রাজ্যে থাকতো এই মাটির বাসিন্দা। যতটা অধিকার আমার আপনার, তাদের ওই মাটির প্রতি একই অধিকার ছিল। তারা এসআইআর এর ভয়ে 92 জন প্রাণ দিয়েছে। তাদের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে যাচ্ছে মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মনে পড়ে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা,
কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আর যারা বাংলার মানুষকে অত্যাচারিত করেছো, এই কাছারি ময়দানের মাটি থেকে আগামী দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, 250-র বেশি আসন পেয়ে তৃণমূল জিতবে আর 50-এর নিচে বিজেপিকে নামাবো। দায় দায়িত্ব যেমন আমরা যারা এখানে আছি আমাদের সকলের, দায় দায়িত্ব আপনাদের সকলেরও। আমি কবি সুকান্তর কথায় বলি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। যারা আমাদের শিক্ষা দিতে গেছো, যারা আমাদের টাইট করতে চেয়েছো, টাইট নিজেরা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল না, হাউই কহিল মোর কি সাহস ভাই, তারকার গায়ে আমি দিয়ে আসি ছাই। কবি কহে তারকারও লাগে না কো কিছু, সে ছাই ফিরিয়ে আসে তরি পিছু পিছু। আকাশের দিকে তাকিয়ে থুতু ছেটালে সেই থুতু নিজের গায়ে এসেই পড়ে। এদের এত অহংকার, এত দম্ভ, এত ঔদ্ধত্য। দুদিন আগে মালদা থেকে, গতকাল সিঙ্গুরের মাটি থেকে দেশের প্রধানমন্ত্রী বলছেন, বিজেপির স্লোগান বেঁধে দিয়েছেন। স্লোগান কি? তিনি বলছেন পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। আমি প্রধানমন্ত্রীর সাথে একমত, পাল্টানো দরকার, পরিবর্তন দরকার, কিন্তু পরিবর্তন হবে বিজেপির আর বিজেপির বহিরাগত নেতাদের, বাংলার মানুষের পরিবর্তন হবে না। তার কারণ যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, পরিবর্তন তাদের হয়েছে। আজকে জয় মা দুর্গার, জয় মা কালী বলে সভা শুরু করতে হচ্ছে। পাল্টেছে কে? পাল্টেছে বিজেপি। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। পরিবর্তন কার হয়েছে? বিজেপির নেতাদের। বিজেপির সর্বভারতীয় সভাপতি 2 বছর আগে কলকাতায় এসে বলছে জয় বাংলা। দেশের রাষ্ট্রপতি বাংলায় এসে বলছে জয় বাংলা। আগামী দিন পরিবর্তন হবে দেশের প্রধানমন্ত্রীর। কথা দিলাম, বাংলার মাটিতে এনে জয় বাংলা বলাবো। আমরা জয় হিন্দ বলবো, জয় বাংলাও বলবো। কেন আমাদের অধিকার নেই? রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আসামে একজন গানটা খালি গেয়েছে বলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। আরে কবে বাংলাদেশ ভাগ হয়েছিল? আর কবে রবি ঠাকুর এই গান গেয়েছে? ইতিহাস পড়েছো? ইতিহাস জানো? লর্ড কার্জন 1905 সালে এসে এই বাংলাকে ভাঙতে পারেনি। মাথা নিচু করে লেজ তুলে পালিয়েছে। 1911 সালে রাজধানী তুলে নিয়ে গেছে দিল্লিতে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো কোন ছাড়, যারা বাংলায় বিভাজনের রাজনীতি ছড়াতে চায়। আমরা মাথা নত করতে শিখিনি, জানি না। এই মাটি কোনো দিন ইউপি বিহার হবে না, গুজরাট হবে না। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। বাংলা বাংলাই থাকবে। যারা বলে পরিবর্তন চাই, না কি বলেছে পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। আমি বলি পাল্টানো দরকার, ভাঙো বিজেপির অহংকার। পাল্টানো দরকার, বাংলা সইবে না বহিরাগতদের অত্যাচার। পাল্টানো দরকার, বিজেপিকে করো ছাড়কার। পাল্টানো দরকার, ভাঙো জল্লাদদের, জমিদারদের অত্যাচার আর অহংকার। 2024-এও বাংলা জবাব দিয়েছে, আগামী দিনেও জবাব দেবে। 2-4টে আবর্জনা এই উত্তর 24 পরগনার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বনগাঁর দিকে। 2-4টে। এবার প্রত্যেকটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে উন্নয়নের স্বার্থে। মাথায় রাখবেন, যাদেরকে নির্বাচিত করেছিলেন আপনারা বিজেপির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে, আমি বিশেষ করে বনগাঁর মায়েদের, ভাইদের, দাদাদের, সমবয়সী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এরা আপনার ভোট নিয়ে নির্বাচিত হয়ে আপনার অধিকার আর প্রাপ্য দিল্লি থেকে চিঠি দিয়ে আটকে রেখেছে। শুভেন্দু অধিকারী বলছে
আমরা ফোন করে আটকেছি। সুকান্ত মজুমদার বলছে আমি ফোন করব, এক ফোনে টাকা চলে আসবে। জিজ্ঞেস করুন বিজেপির কোন বিধায়কদের, শান্তনু ঠাকুরকে গত 5 বছর 100 দিনের টাকা বন্ধ একটা চিঠি লিখে বিজেপির কোন নেতাকে বলেছে যে বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছো, ছাড়ো। আপনি আমাকে 12 বছর মোদী সরকার ক্ষমতায় এই উত্তর 24 পরগনার কোন বিধানসভার কোন পাড়ায় কোন গ্রামে কোন অঞ্চলে শহরতলিতে যদি দেখাতে পারেন নরেন্দ্র মোদী সরকারের কোন মন্ত্রী এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে 4টে মানুষের জীবনে বাড়তি 4 পয়সার উন্নয়ন পৌঁছে দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষকে শিক্ষা দিতে চেয়ে মানুষকে টাইট করেছে। তাই এদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এই বিজেপি গুলোকে বিদায় দিতে হবে। আপনি দেখুন দেশ জুড়ে এসআইআর, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা, বাংলার জন্য নিয়ম আলাদা, উত্তরপ্রদেশের জন্য আর তামিলনাড়ুর জন্য নিয়ম আলাদা। কেন? বাংলায় ভোট পায় না। আপনারা 70টা আসনে এদের জিতিয়েছিলেন বলেই অহংকার, এই দম্ভ। 50-এর নিচে নামান, 1 বছর কেন্দ্রের সরকার ক্ষমতায় থাকবেন। আর যেদিনকে যাবে 1 মাসের মধ্যে বাংলার যে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা বকেয়া পাওনা আমরা এই মাটিতে নিয়ে আসবো, এই কথা আমরা আপনাদের দিচ্ছি। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। বাংলায় 294টা বিধানসভা আছে, 294টা বিধানসভা, আর একদিকে 2 লক্ষ কোটি টাকা। আপনি 2 লক্ষকে 294 দিয়ে ভাগ করুন, এক একটা বিধানসভার গড়ে 680 কোটি টাকা আটকে রেখেছে এই মোদী সরকার। 680 কোটি টাকা, মানে বারাসাতের 680 কোটি টাকার, আবার মধ্যমগ্রামের 680 কোটি টাকা, বিধাননগরের 680 কোটি টাকা, রাজারহাটের 680 কোটি টাকা, নৈহাটির 680 কোটি টাকা, জগদ্দলের 680 কোটি টাকা, বসিরহাটের 680 কোটি টাকা, বাদুড়িয়ার 680 কোটি টাকা, বনগাঁর 680 কোটি টাকা, বাগদার 680 কোটি টাকা। এক একটা বিধানসভার 680 কোটি টাকা বাড়তি আটকে রেখেছে। তারপরেও আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, একের পর এক জনমুখী প্রকল্প মানুষকে দিয়ে চলেছে। বিজেপির নেতারা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। শুনেছেন মায়েরা, শুনেছেন? বলেছে লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের স্বামীদেরকে বিজেপির নেতা বলছেন যে আমি অনুরোধ করছি তাদের যেন বন্ধ করে রাখা হয়, খাঁচায় বন্ধ করে রাখার মতো। কেউ ভয় পাবেন না, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর তৃণমূল কংগ্রেস আছে, আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার থেকে কেউ কাটতে পারবে না। এটা আপনার অধিকার, এটা সরকারের অনুদান নয়, মানুষের প্রাপ্য, আপনার অধিকার আপনাকে আমাদের সরকার দিয়েছে। এই উত্তর 24 পরগনা জেলায় প্রায় 22 লক্ষ মায়েদের বোনেদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেয়। শুধু এই উত্তর 24 পরগনা জেলায় প্রায় 80 লক্ষ মানুষকে গত 5-7 বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে আমাদের সরকার সুবিধা এবং পরিষেবা পৌঁছে দিয়েছে। 81 লক্ষ মানুষকে খাদ্য সুরক্ষায় বিনামূল্যে বিনা পয়সায় রেশন দিয়েছে। 31 লক্ষ বোনেদের গত 10 বছরে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহায়তা করেছে। 7 লক্ষ কৃষককে কৃষক বন্ধু দিয়েছে। খালি উত্তর 24 পরগনা জেলার তথ্য আমি বলছি, বিজেপিকে বলুন না তথ্যটা নিয়ে আসতে, আনতে পারবে না। আমি আপনাদের বলবো, আপনি দেখেছেন আমি বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে বিভিন্ন জেলায় কিছু মানুষকে আমি স্টেজে আপনাদের সামনে দাঁড় করিয়েছি, যারা বেঁচে আছে তাদেরকে ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। আপনাদের জেলায় 5 জন আজকে আমার সভায় এসেছে, আমি খবর পেলাম, যারা বেঁচে রয়েছে একটু ডাকো তো। আপনাদের সামনে দেখাই, ভ্যানিশ কুমার দেখতে পায় না। একটা জিনিস আমাদের করতে হবে, এটা আমাদের তরফ থেকেও মুখ্যমন্ত্রীকে সবাই বলবেন, আমিও বলবো, সরকার চতুর্থবার হওয়ার পরে আমাদের একটা প্রকল্প চালু করতে হবে, ছানিশ্রী। কিছু লোকের চোখে ছানি পড়ে গেছে, দেখতে পায় না, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী,
একটা ছানিশ্রী প্রকল্প করতে হবে। আসুন, আসুন। আপনার নাম কি বলুন? শ্রী সোমেশ্বর কর্মকার। আপনার নাম কি? আপনার নাম? আব্দুল লতিফ মন্ডল। আচ্ছা, আরো দুজন মা আসছে। আমি নামগুলো বলছি, শুনুন। একজনের বাড়ি অশোকনগর বিধানসভায় অনিতা চক্রবর্তী, একজনের বাড়ি বাদুড়িয়ায় আব্দুল লতিফ মণ্ডল, একজন এসছে দমদম উত্তর থেকে, তার নাম শিলা ঘোষ, একজন এসছেন বীজপুর বিধানসভা থেকে, তার নাম কমলা ঘোষ, আর একজন এসছেন আবার হালিশহর থেকে, তার নাম সোমেশ্বর কর্মকার। দেখতে পাচ্ছেন? আসুন মোদি, এখানে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? ইলেকশন কমিশনারদের দেখতে পাচ্ছে না। ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে না। বাংলায় জন্ম, বাংলায় বেড়ে ওঠা, বাংলায় বাড়ি, বাংলায় বড় হয়েছে, বাংলায় কাজ করেছে, এই মাটিকে যারা তাদের পরিশ্রম এবং শ্রমের মধ্যে দিয়ে সমৃদ্ধ করেছে, এই মাটিতে যারা সম্পৃক্ত হয়েছে, তাদেরকে বলে দিচ্ছে মৃত। আপনি ভাবুন। আচ্ছা, আপনি আমাকে বলুন, তৃণমূল কংগ্রেসকে পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জির বাব্বা পান্ত হয়, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জির বাব্বা পান্ত, আকাশে মেঘ করলে আমায় গাল দেয়, দিদিকে গাল দেয়, হঠাৎ গরম বেশি পড়লে তৃণমূল দায়ী, পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী, ঠান্ডা বেশি পড়লে তৃণমূল দায়ী, পেঁয়াজের সাইজ ছোট হলে তৃণমূল দায়ী, আলু কাঁচা থাকলে তৃণমূল দায়ী। তাহলে এই যে পাঁচজন আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, এদেরকে মৃত ঘোষণা করেছে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করে কেন জেল যাবে না জ্ঞানেশ কুমার? এই প্রশ্ন সাধারণ মানুষের মনে ওঠে না? আরে তো একটা জেলা নয়, আমি যেখানে যাচ্ছি 5-7টা করে কেস দেখাচ্ছি। আপনি জানেন 16 জন মারা গেছে এই উত্তর 24 পরগনা জেলায়, 13 জন সাধারণ মানুষ, 3 জন বিএলও। এসআইআর এর চাপ সহ্য না করতে পেরে প্রথম যে ঘটনাটা ঘটেছিল এসআইআর এর, পানিহাটিতে প্রয়াত প্রদীপ করের বাড়িতে আমি গিয়েছিলাম। আজকের দিন দাঁড়িয়ে 92 জন মারা গেছে 2 মাসে। এই 92 জনের মৃত্যুর দায় কার? দায় কার? যারা 92 জন বাঙালিকে হত্যা করেছে, বাংলা তাদের শিক্ষা দেবে না? দেবে না? বিধানসভা ধরে ধরে নয়, বুথ ধরে ধরে শিক্ষা দিতে হবে। বুথ ধরে ধরে। বহিরাগতদের কোনো জায়গায় মাটিতে নেই। এদের এমন শিক্ষা দেবেন বাংলার উপর, এদের কুনজর যেন আগামী 100 বছর আর এই মাটিতে না পড়ে, এমন ভাবে শিক্ষা দিতে হবে। উত্তর 24 পরগনা জেলার দায়িত্ব আপনাদের সকলের। 33 শূন্য করবেন তৃণমূলের পক্ষে, বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আমার। আর এই জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমাদের। সারা রাস্তা জুড়ে লোক, যে ভালোবাসায় আপনারা আজকে আমাদের সমৃদ্ধ করেছেন, এই ভালোবাসার ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, কথা দিয়ে গেলাম আপনাদের সাক্ষী রেখে। কারো দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। এরা আমাদের রাস্তার টাকা আটকে ছিল। আজ থেকে 1 মাস আগে মমতা ব্যানার্জি কৃষ্ণনগর থেকে সভা করে আমাদের রাজ্যের কোষাগার থেকে 8,000 কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে 20,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করার কথা ঘোষণা করেছেন। রাস্তার কাজ চলছে, 2-3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। নরেন্দ্র মোদী 2019 সালে বলেছিল 2022-এর মধ্যে সবাইকে, ভারতবর্ষে যত মানুষ আছে সবার মাথার উপর ছাদের ব্যবস্থা তার সরকার করবে। বাংলার মানুষের 50 লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে। গত বছর আমরা 12 লক্ষ মানুষকে বাড়ির টাকা দিয়েছি।
আর আজ থেকে 15 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরো 20 লক্ষ মানুষ বিজেপির কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে আমাদের রাজ্যের কোষাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 20 লক্ষ মানুষকে বাড়ির চাবি তুলে দেবে, তাদের হাতে প্রথম ইনস্টলমেন্টে টাকা দেবে। আরে তুমি টাকা দেবে না, তাহলে কি বাংলার মানুষ মারা যাবে? বাংলার মানুষ ভাতে মরবে? তুমি আমাদেরকে মারতে গিয়ে নিজে মরবে। তুমি আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে নিজে শিক্ষা পাবে। আমাদেরকে অত্যাচারিত করতে গিয়ে নিজেরা অত্যাচারিত হবে। আজকে তো সুপ্রিম কোর্ট ভোকাট্টা করে দিল। গ্রাম পঞ্চায়েত ধরে ধরে এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশিত করা হবে। গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আমরা বলেছিলাম কি জেদ, বললো না করবো না। আমি বললাম করবেন তো আপনি বটেই, আপনি করবেন না, আপনাকে করাবো। আপনারা যে ভাষায় বুঝেন সে ভাষায় উত্তর দিতে আমরা জানি। আর আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। আমি সে কারণে বলেছি, আমি শান্তি সম্প্রীতি শৃঙ্খলায় বিশ্বাস করি, কিন্তু আমাকে একতরফা ভাবে তুমি মারবে, অত্যাচার করবে, আমার সংস্কৃতিকে আঘাত করবে, আমাকে বাংলাদেশি বলবে, আর বাংলার মানুষ আঙ্গুল চুষবে, তা হতে পারে না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছো বাংলার মানুষকে, আইন সবার জন্য এক, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিলাম 11 সালে। যারা মুখে স্নো পাউডার মেখে সন্ধ্যে 7টা বাজলে টিভির পর্দায় বসে আমাদের গালিগালাজ করো, ইতিহাস হয়ে যেতে। আজকে ত্রিপুরায় গিয়ে দেখো সিপিএম এর কোনো অস্তিত্ব নেই, কোনো পার্টি অফিস নেই, কেউ রাস্তায় বেরোতে পারে না। 25 বছর একতরফা সিপিএম ক্ষমতায় ছিল। এখানে যারা সভামঞ্চে রয়েছেন, একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, তারা ত্রিপুরায় গেছিলেন, তাদের গাড়ির উপর আক্রমণ, হোটেলে ঢুকে মারপিট, ভাঙচুর, আমার গাড়িতে আক্রমণ ভাঙচুর, কি করেনি? এরা গণতন্ত্রের কথা বলে? যে সরকার দিল্লিতে শুদ্ধ বায়ু দিতে পারে না, নিঃশ্বাস নিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। মধ্যপ্রদেশের ভোপালে পানীয় জল খেয়ে 17 জন মারা গেছে। যে সরকার জল আর শুদ্ধ বায়ু দিতে পারে না, সে নাকি উন্নয়ন দেবে, সে নাকি রাস্তা দেবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানুষের পাতে বিনামূল্যে রেশন পৌঁছে ভাত দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাও দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাদও দেবে। তোমাদের বদান্যতায় আমরা বেঁচে নেই। আমরা স্বনির্ভর বাংলা কি সেটা গড়ে দেখিয়েছি, আগামী দিনও দেখবে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে বিপ্লবী মনীষীদের বলিদানে এই মাটি সমৃদ্ধ হয়েছে, তারা যদি আজকে জীবিত থাকতেন, এই বিভাজনের রাজনীতি সমর্থন করতেন? আজ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে, স্বামী বিবেকানন্দ বেঁচে থাকলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেঁচে থাকলে এই রাজনীতিকে সমর্থন করতেন? রাজনীতি হবে বাড়ি নিয়ে, আবাস, কর্মসংস্থান, স্বাস্থ্য, পর্যটন, পরিকাঠামো, শিল্প, তা না করে কোথায় বিভাজন, বাংলাদেশি, হিন্দু, মুসলমান। আরে 58 লক্ষ লোককে আপনি বাদ দিয়েছেন বাংলা থেকে। বুকের পাঁটা থাকলে নাম প্রকাশ করে বলুন কতজন বাংলাদেশিকে ধরেছেন, বলুন। আর গুজরাটে কতজনকে ধরেছেন, আর উত্তরপ্রদেশে কতজনকে ধরেছেন? আমাদেরকে যারা বাংলাদেশি বলে অপমানিত করেছে, তাদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন, এই নির্বাচন। আপনাদের যাদের নাম বাদ গেছে, মৃত বলে ঘোষণা করেছে, সবাই ফর্ম 6 ফিল আপ করবেন। আপনাদের করেছেন?
আপনাদের ভোটার তালিকায় নাম রাখার দায়িত্ব তৃণমূলের, কারোর নাম বাদ যাবে না। আপনারা এদেশের নাগরিক, কে দিল্লি থেকে বলে দিল তারপর আপনার নাম উঠবে, আমরা কারোর দয়ায় বেঁচে নেই। আপনারা সবাই ইন্ডিভিজুয়ালি ফর্ম 6 ফিল আপ করবেন। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে, যেখানে হিয়ারিং হচ্ছে। সুপ্রিম কোর্ট আজকে খুব সম্ভবত বলেছেন দলের তরফ থেকে প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবে। আপনাদের নাম যাতে ফাইনাল ভোটার লিস্টে বেরোয় তার দায় দায়িত্ব আমাদের। আপনারা যেভাবে ভোট দিয়ে এসছেন আগামী দিনও দেবেন, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা। আরে চিন্তা তো বিজেপির, সব এলোমেলো হয়ে গেছে। কালকে দেখছি প্রধানমন্ত্রীর সবাই সেবাশ্রয়ের গান চলছে, সব এলোমেলো, পাগল হয়ে গেছে যে এত কিছু করেও বাংলায় কিছু করতে পারছি না। হায় রে কপাল, করবি কি করে? বিয়ের আয়োজন, বর আর বউ নেই, সব আছে। যারা ভোট দেবে তারাই তো নেই, তারাই তো তৃণমূলের সাথে। বিজেপির কাছে সব আছে কিন্তু তাও কিছু নেই, আর তৃণমূলের কাছে কিছু নেই কিন্তু 10 কোটি মানুষ আছে তাই সব আছে। এত চেষ্টা করেও তৃণমূলকে হারাতে পারছে না। তাহলে যতই করো হামলা আর যতই দাও মামলা, আবার জিতবে, 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 আবার জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 33টা বিধানসভা আছে, প্রত্যেকটা বিধানসভায় আমি নিজে যাব, যেখানে ঢুকতে বলবেন ঢুকবো, কাঁধে কাঁধ মিলিয়ে এসে আপনাদের সাথে লড়াই করব। 1 ইঞ্চি জমিয়ে ছাড়বো না। এবার লড়াই শিক্ষা দেওয়ার, এবার লড়াই প্রতিবাদের, প্রতিরোধের। মাথায় থাকবে সবার, মাথায় থাকবে। সবাইকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইংরেজি নতুন বছরের 2026 সালের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।